আমার মায়া মমতা নেই, এইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করাই। তো কেন এইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করালাম সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল রবিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 7:30। আর 7:30 থেকেই আমি আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আজ যেহেতু রবিবার ছিল, তাই কালকে রাত্রির থেকে পণ করে রেখেছিলাম আজ আর এত সকাল সকাল ঘুম থেকে উঠবো না। সেই কারণে যেই কথা সেই কাজ, সেই কথা মতোই কিন্তু আজ অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। আর যেহেতু আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, কর্তামশাই এদিকে দেখো রান্নার জোগাড় যন্ত্র সব করে রেখেছে, সবজিপাতি সব কিন্তু সুন্দর করে কেটে রেখেছে। তবে হ্যাঁ, বাসি কাজকর্ম কিন্তু করেনি। বাসি কাজকর্ম সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার পরই করেছি। দেরি করে ঘুম থেকে উঠেছি, তার ফল তো আমাকেই চোকাতে হবে। সেই কারণে ঘুম থেকে ওঠার পর একটুও কিন্তু বসার জো মেলেনি। ওই ওঠার পর থেকে যে কাজকর্ম শুরু হয়েছে, তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতেই হচ্ছে। তো ঘুম থেকে উঠে তোমরা তো দেখলে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চাটা করে চা খেয়ে নিলাম। আর মেয়ের জন্য একটুখানি ম্যাগি করেছিলাম, মেয়েকে আজ ম্যাগি করে দিয়েছি। আজ যেহেতু রবিবার ছিল, মেয়ে বাড়িতেই থাকবে আর খেলাধুলা করবে। আর সত্যি কথা বলতে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করতে অনেকটাই বেলা হয়ে যাবে। সে কারণে একটুখানি ম্যাগি করে দিলাম। ম্যাগিটা খেলে পরে পেটে অনেকক্ষণ থাকবে, তারপর রান্নাবান্না হওয়া পর্যন্ত থাকলেও কোনো সমস্যা হবে না। তাই আজ সকালবেলায় ওকে একটুখানি ম্যাগি করে দিয়েছি। তারপর 2 উনুনে রান্না বসিয়ে দিয়েছি, 1 উনুনে ডাল, 1 উনুনে ভাত। আর আজকে কিন্তু ডালটা কচু দিয়ে করেছি। ডালটা হয়ে যাওয়ার পর আজকে খুব পছন্দের একটা খাবার রান্না করছি অনেক দিন পর। আসলে বাড়িতে আসার পর একদিনও ড্রাই ফিশ খাওয়া হয়নি। ওখানে থাকতে খাওয়া হয়েছিল, কিন্তু বাড়িতে আসার পর খাওয়া হয়নি। যেহেতু আনা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তাই কাল সন্ধ্যাবেলায় কর্তামশাই এই ড্রাই ফিশগুলো নিয়ে এসেছিল। এই ড্রাই ফিশগুলো খেতে খুবই টেস্টি হয়। এগুলো নিয়ে এসেছিল, আর সব ধরনের সবজি নিয়ে এসেছিল, আর নিজের হাতে সবজি টবজি সব কিন্তু কেটে দিয়েছিল। তাই ড্রাই ফিশ দিয়ে সব কিছু সবজি দিয়ে আজকে কিন্তু একটু মাখা মাখা তরকারি করলাম আর ডাল করলাম। আজকের মেনু তো এতটুকুই। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়ার পর যে যার মতো বেরিয়ে গেছিল, এখনো পর্যন্ত কেউ খেতে আসেনি। সে কারণে রান্নাবান্না করে রেখে আমি ভাবছি যে না, এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই। কারণ আজকে তো আমি নিজে দেরি করে উঠেছি, তার জন্য আর বিছানাটা গোছানো হয়নি। আর এখনো পর্যন্ত গোছানো হয়নি, বেলা অনেকটাই হয়ে গেছে। ভাবছি যে ওরা আস্তে আস্তে আমি এই সুযোগে চটপট করে বিছানাটা গুছিয়ে নিই। তাই কিন্তু ঝটপট বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছাতে গোছাতেই সকলেই খাওয়ার জন্য চলে এসেছে। কর্তামশাই খেয়ে তো অলরেডি চলেও গেছে। আর এদিকে দেখো মা মেয়ে খেতে বসে গেছে। আর আমি আমার জন্য নিয়েছি এই দেখো 3টে রুটি আর তরকারি, আর সঙ্গে নিয়েছি একটুখানি শাক। এই শাকটা কিন্তু আমি রান্না করিনি। এই শাকটা ওই পাশে বাড়ি কাকি শাশুড়ি রান্না করেছিল, পাট শাকের ঝোল। তো এই পাট শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি বলে আমাকে একটুখানি দিয়ে গেছে। ওই পাট শাকটা দিয়ে আর ড্রাই ফিশের তরকারি দিয়ে আমি কিন্তু বাসি রুটি 3টে খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র সব বের করে নিয়েছি। বের করে রেখে দিয়ে এদিকে সকালের দিকটায় প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল। রোদ্দুর দেখে সব কিছু মেলে দিয়েছিলাম, আর ব্যাগ দুটোও বের করে দিয়েছিলাম। ব্যাগ দুটো অনেকদিন আগে ধুয়ে দিয়েছিলাম, ভিতরে ভরে রাখতে ভুলে গেছি, বাইরেই ফেলে রেখেছি। সে কারণে ব্যাগ দুটোর উপরে দেখি প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। ভাবছি রোদ্দুরে দিয়ে ধুলোগুলো সুন্দর করে ঝেড়ে নিই। রোদ্দুরে দিয়েছি, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই ব্যাগগুলো নিয়ে এসে কিন্তু ধুলোগুলো ঝেড়ে নিলাম। আর এদিকটায় ধুলো টুলো ঝেড়ে ঘরে চলে এলাম। রান্নাবান্না তো হয়ে গেছিলো, বাবুর ভাতটা বাড়তে ভুলে গেছি। আসলে বাবু তো অনেকটাই বেলা করে আসে, এদিক সেদিক যায়, কি করবে বয়স্ক মানুষ, সে কারণে আমাদের সঙ্গে বসে খেতে পারে না। তাই বাবু বলে দেয় দুপুরের ভাতটা বাবু সুন্দর করে বেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে, ওনার যখন সময় হবে উনি ঠিক নিয়ে খেয়ে নেবে। সে কারণে প্রতিদিনই কিন্তু রান্নাবান্নার পর আমি করি কি, এই বাবুর ভাতটা এই গামলার মধ্যে বেড়ে সব কিছু দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। তারপর বাবুর সময় মতো বাবু ঠিক স্নান ধান করে খেয়ে নেয়। কারণ উনি কখন আসবে না আসবে, কখন বেড়ে দেবো, কোন কাজে ব্যস্ত থাকবো, সেই কারণেই। তো যাই হোক, সব কিছু কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার তো গ্যাসটা ধোয়ার পালা। প্রতিদিন রান্নাবান্নার পর এই কাজটা তো থাকবেই, রান্নাবান্না করলে পরে গ্যাসটা ধোয়া মোছা। তো গ্যাসটা আজকেও কিন্তু উনুনগুলো আর বাইরে বের করিনি। আজকেও উনুনগুলো দেখো ঘরে সুন্দর করে মুছে নিচ্ছি, একটুখানি সার্ফের জল দিয়ে সুন্দর করে। তো উনুনটা মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই ঘরটা মুছবো। তো মোছার আগে এই ঘরটা ডিপ ক্লিনভাবে প্রতিদিনই ঝাড় দিই। প্রতিদিনের মতো কিন্তু আজকেও ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পর দেখো কত পরিমাণ নোংরা বেরিয়েছে। সকালবেলাটা ঝাড় দেওয়ার পরও কিন্তু যখন আমি ঘর মুছি তার আগে যদি ঝাড় না দিই, তাহলে সুন্দর ঘরটা মোছা যায় না। তাই ঘর মোছার আগে আমি কিন্তু ঝাড় দিই। আর এদিকে দেখো বৃষ্টিটাও কিন্তু একদম কমে গেছে, 2-1 ফোঁটা পড়েছে। আবার সকাল থেকে যেহেতু রোদ্দুর ছিল, পুরো শুকিয়ে গেছিলো, 2-1 ফোঁটা বৃষ্টি
বৃষ্টি পড়তেই বৃষ্টির জলটা বেশ সুন্দর কিন্তু চুষে মানে কি বলবো পাকাটায় খেয়ে নিয়েছে আর কি। তো আমি সুন্দর করে এদিকটা ঝাঁটফাট দিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়ে এখন কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি। আর দেখো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর হচ্ছে আমি তো বেশিরভাগটা এখন এই লাঠিটা দিয়েই ঘর মুছি, কারণ বসে বসে যদি নেতা দিয়ে ঘর মুছি তাহলে আমার অনেকটাই সময় লাগে। আর এখন যেহেতু অনেকটা সময় নেই, এখন মা কোনো কিছু করতে পারে না, সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়, সে কারণেই কিন্তু আমি এখন এই বেশিরভাগ লাঠিটা দিয়েই ঘর মুছি। লাঠিটা দিয়ে ঘর মুছলে বেশ তাড়াতাড়ি ঘর মোছা হয়। তবে হ্যাঁ, মা বলে যে হচ্ছে ন্যাকড়া দিয়ে ঘর মুছলে পরিষ্কারটা বেশি হয়, এটা আমি নিজেও পরীক্ষা করে দিয়েছি, এটা একদম বাস্তব কথা। যদি ন্যাকড়া দিয়ে ঘর মুছি সুন্দর করে বসে বসে ভালো করে ধুয়ে, তাহলে জলটার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে নোংরা থাকে, কিন্তু জবের থেকে লাঠিটা দিয়ে ঘর মোছা শুরু করেছি ততটা পরিমাণে জলটা কেন জানি না নোংরা হয় না। তবে ঘরের মধ্যে কিন্তু নোংরা থেকেই যায়। আর এদিকে দেখো সুন্দর করে ঘর বারান্দা সব মুছে নিয়েছি। এখন এই বারান্দার সামনে যে পাকা জায়গাটা, এই জায়গাটাও মুছে দিচ্ছি। ভাবছিলাম যে জল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো, পরে দেখলাম না, একটুখানি বৃষ্টির জল পড়ে গেছে, আকাশটা খারাপ, আবারও বৃষ্টি হয়তো আসতে পারে, তো সে কারণে আর জল অনেকটা পরিমাণে জল লেগে যাবে, জল দিয়ে দিলাম না। এই নেতাটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি মুছে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনাই মিলে খেলছে। আর খেলতে খেলতে ওরা ওই এর বাড়ি তার বাড়ি খেলছে, তাই কিন্তু উঠোনটাকে ওরা খেলার ছলে ঝাড়ু দিচ্ছে। উঠোনটাকে ঝাড়ু দিচ্ছে, ও অর্ধেকটা ঝাড় দিয়েছে, তারপর আমার মেয়ে অর্ধেকটা ঝাড় দিচ্ছে। তো মেয়ে যখন ঝাড় দিচ্ছে বেশ সুন্দর দেখলাম, খুব সুন্দর পরিষ্কারভাবেই ঝাড় দিল। তো আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে সুন্দর করে ওভাবে রেখে দিও না, ওখানে রেখে দিতে চেয়েছিল, তুমি এই জায়গাটায় কমপ্লিট করে দাও। কেন বলুন তো? কারণ শুনেছি নাকি অর্ধেকটা উঠোন ঝাড়ু দিলে পরে মাথা ব্যথা করে, সে কারণে ও তো বাচ্চা মানুষ, মাথা ব্যথা করলে সেরকম অস্থির হয়ে যাবে, তাই বলেছি বাবা এইটুকু জায়গা ঝাড় দিয়ে তুমি এইখানে জড়ো করে রেখে দাও। তখন কিন্তু ও কথা মতো দেখো খুব সুন্দর করে উঠোনটা ঝাড়ু দিয়েছে। এই প্রথম আমার মেয়ে কাজ করেছে, উঠোন ঝাড়ু দিয়েছে, মানে এত সুন্দরভাবে কাজ করবে কখনো ভাবতে পারিনি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও উঠোনটা ঝাড়ু দিয়েছে, কি বলবো, মানে দেখতে একদম অতুলনীয় লাগছে। মানে এতটুকু বাচ্চা যে এত সুন্দর করে ঝাড় দেবে কখনো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, ওই দিকটা তো ও ঝাড় দিয়েছে, আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার আমি পেছন দিকটায় ঝাড় দিয়েছি। আমি ভেবেছিলাম যে মোছা ঘোচার পর আমি উঠোনটাকে ঝাড় দিব, তো ওরা যেহেতু ঝাড় দিয়েছে তাই উঠোনটাকে আমি আর ঝাড় দিলাম না। আমি সোজা এই পেছন দিকটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ পেছন দিকটা কালকেও ঝাড় দেওয়া হয়নি। তবে আজকে আকাশটা দেখি খারাপ করেছে, যদি বৃষ্টি আসে তাহলে পাতাগুলো ডেবে ডেবে যাবে বালির মধ্যে, তখন ঝাড় দিতে কষ্ট হবে। তাই ভাবছি যে মেয়ে যেহেতু উঠোনটা ঝাড় দিয়েছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, তাহলে এই সুযোগে আমি এই দিকটা ঝাড় দিয়ে নিই। তাই কিন্তু আমি এই দিকটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম কলতলায়। ওই সকাল থেকে যে বাসনগুলো বেরিয়েছে সব বাসন টুকটুক টুকটুক করে কিন্তু এখানে জমা হয়েছে, মাঝামাঝি করা হয়নি। ভাবছি সমস্ত কাজ সেরে স্নানের আগে বাসনগুলো মেজে এই কলতলাটা পরিষ্কার করে স্নান করে নেব, তাই বাসনগুলোকে জড়ো করে রেখেছিলাম। এখন কিন্তু বাসনগুলো খুব সুন্দরভাবে মেজে ধুয়ে নিচ্ছি। আর জানো, সাবানটা দেখি ফুরিয়ে গেছে, সাবানটা আর বের করা হয়নি, ওভাবেই বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মাজার পর দেখি কলতলাটা ভালোই পিচ্ছিল হয়ে গেছে। কলতলাটা ধুতে গেছি, দেখি পা স্লিপ করে পড়ে গেছিলাম প্রায়, তবে ভালো করে পড়লে হয়তো পাটা ভেঙে যেত, সে কারণে ভাবলাম না, আজকে আর ফেলে রাখবো না। আর তাছাড়াও প্রত্যেক রবিবার করে আমি কিন্তু কলতলা, বাথরুম, পায়খানা সব কিছু পরিষ্কার করি, বাড়ির চারদিক আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সে কারণে একটুখানি ব্লিচিং ছিটিয়ে দিলাম। এমনিতেই ভাবছিলাম ঘষবো, তো ভাবলাম যে এমনিতে ঘষলে পরে সেরকমভাবে পরিষ্কার হবে না, যদি একটুখানি ব্লিচিং ছিটিয়ে দিই একেবারে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, বেশ কয়েকদিন ধরে থাকবে। সে কারণেই একটুখানি ব্লিচিং ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে তারপর ওই যে ব্যাগ ছেঁড়াটা আমার আছে, যেটা দিয়ে আমি কলতলাটা ঘষি, সেই ব্যাগ ছেঁড়াটা দিয়ে বসে বসে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘষে নিলাম। আর ঘষে নেওয়ার পর দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো যাই হোক, তারপর আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছি। স্নান ধান কমপ্লিট করে নিয়ে দেখো পুজোর বাসনগুলোকে বসে বসে মেজে নিচ্ছি। পুজোর বাসনগুলো সাধারণত আমি আগের দিনই মেজে রাখি, কিন্তু কালকে এত পরিমাণ শরীরটা খারাপ লাগছিল যে পুজোর বাসনগুলো আমি মাজতেই পারছিলাম না, সে কারণে পুজোর বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে স্নান ধান করার পর পুজো দিতে যাব, এখন দেখলাম যে বাসনগুলো রয়ে গেছে। তো ভাবছি না, এই সুযোগে বাসনটা আগে মেজে নিই, মেজে নিয়ে তারপর, আর এমনিতেও তো পুজো দেওয়ার আগে বাসনটা মাজতেই হবে, তাই কিন্তু খুব সুন্দর করে কলতলায় বসে আমি বাসনগুলোকে মেজে নিলাম। আর বাসনগুলো আজকে আর লেবু দিয়ে মাজিনি, এমনি মেজেছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। কেমন